জাভাস্ক্রিপ্টের আজকের এই ভিডিওতে আমরা দেখব ভেরিয়েবল নিয়ে। হোয়াট ইজ ভেরিয়েবল? ভেরিয়েবল আর কন্টেনার ফর স্টোর ডাটা। ডাটাকে আমরা স্টোর করার জন্য একটা কন্টেনার ব্যবহার করি, তাকেই আমরা জাস্ট ভেরিয়েবল বলি, আর কিছু না। ভেরিয়েবল শুধু জাভাস্ক্রিপ্টে নয়, প্রত্যেকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ। ভেরিয়েবল ছাড়া আমরা কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখতে পারি না। তো আমি এই HTML পেজটা খুলেছি। তো আমরা আগে ইমপ্লিমেন্টেশন দেখেছিলাম আগের ভিডিওতে। এখানে আমরা ইন পেজের মধ্যেই করছি, অর্থাৎ সেম পেজে। তো এখানেই আমি লিখছি ডকুমেন্ট ডট রাইট, এর মধ্যে লিখলাম হ্যালো ওয়ার্ল্ড। তো যেহেতু আমার এখানে অটো সেভ দেওয়া আছে, তাই বারবার সেভ করতে হবে না, সেভ করলাম। আর এখানে যেই রিলোড করব আমি দেখতে পাচ্ছি হ্যালো ওয়ার্ল্ড এসছে। তো এবার আমরা এই যে হ্যালো ওয়ার্ল্ডটা, এখানে আমি একটা স্ট্রিং পাস করেছি ডকুমেন্ট ডট রাইটের মধ্যে। তো এইটাকে আমি একটা ভেরিয়েবলের মধ্যে স্টোর করব। জাভাস্ক্রিপ্টে ভেরিয়েবল লেখার জন্য আমরা তিনটা কিওয়ার্ড ব্যবহার করব। এক হচ্ছে var, দুই হচ্ছে let, তিন হচ্ছে const। তো এইগুলোর মধ্যে যে কোনো একটা ব্যবহার করব। তো আপাতত আমি var ব্যবহার করছি। এরপরে আমরা শিখব কখন আমরা var ব্যবহার করব, কখন let ব্যবহার করব, আর কখন const ব্যবহার করব। তো আমি এখানে লিখলাম var লিখলাম ইকুয়াল টু, আমি ওই হ্যালো ওয়ার্ল্ডটা লিখে দিলাম। এবার এই ডকুমেন্ট ডট রাইটের মধ্যে আমি এই হ্যালো ওয়ার্ল্ডটাকে মুছে দিয়ে জাস্ট আমি এখানে লিখে দিলাম। লেখার পর আমি যেই রিলোড করব, আমরা দেখতে পাচ্ছি কোনো পরিবর্তন নেই, সেই একই। এরপর যদি আমার আবার লেখার প্রয়োজন হয়, এবার এটাকেই যদি আমি কপি করে নিচে পেস্ট করি তিনবার মতো, এবার আমি যদি এখানে রিলোড করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি তিনবার পরপর এসছে। তো এইভাবে করে আমরা এবার কি না, যদি কোনো সময় এই জায়গাটাতে কোনো কিছু চেঞ্জ করার প্রয়োজন হয়, যেমন আমি এখানে হ্যালো ওয়ার্ল্ডের পরিবর্তে জাভাস্ক্রিপ্ট লিখছি। জাভাস্ক্রিপ্ট লিখে যদি আমি রিলোড করি, তাহলে আমার প্রত্যেকটা জাভাস্ক্রিপ্ট এসে যাবে, আর বারবার প্রত্যেকটা জায়গাতে গিয়ে আমার চেঞ্জ করার প্রয়োজন নেই। সেই জন্যই আমরা বিশেষ করে ভেরিয়েবলটা ব্যবহার করি। তো এখন আপাতত ছোট ছোট প্রোগ্রামের ক্ষেত্রে আমরা ABC এমনি কোনো নাম দিয়ে দিয়েই ভেরিয়েবলের মধ্যে আমরা ভ্যালু বা ডাটাকে স্টোর করতে পারি। কিন্তু একটা সময় এমন আসবে যখন এই ভেরিয়েবলের নামটা আমার কাছে বড় করে ভালো করে লিখতে হবে, যাতে পরে বোঝা যায়। তো তার জন্য আমরা এখানে ভেরিয়েবল নেম একটা লিখব। ভেরিয়েবল নেম লেখার জন্য বেশ কিছুগুলো রুল রয়েছে। তো এবার আমরা সেই রুলগুলো দেখব। জাভাস্ক্রিপ্টে ভেরিয়েবল ডিক্লেয়ার করার জন্য আমাদের কিছুগুলো রুলকে ফলো করে চলতে হয়, যেমন স্টার্ট, লেটার, আন্ডারস্কোর এবং $সাইন ব্যবহার করে আমরা করতে পারি। আর একটা ভেরিয়েবল নেমের মধ্যে আমরা লেটার, ডিজিট অ্যান্ড আন্ডারস্কোর ব্যবহার করতেই পারি। এছাড়া কোনো একটা ভেরিয়েবল নেমের ক্ষেত্রে আমরা স্পেস বা আদার কোনো সিম্বল বলতে যে আন্ডারস্কোর বা ডলার ছাড়া অন্য কোনো সিম্বল আমরা ব্যবহার করতে পারি না। হ্যাশ দিয়ে দিলাম বা স্টার দিয়ে দিলাম, এরকম কোনো সিম্বল আমরা ব্যবহার করতে পারি না। ক্যাশ সেন্সিটিভ কথাটার মানে হচ্ছে ক্যাপিটাল A আর স্মল a দুটো আলাদা আলাদা মিনিং বোঝায়। তো এই জিনিসগুলো আমরা প্র্যাকটিক্যালি দেখব। এবার নো রিজার্ভ ওয়ার্ড, কোনো রিজার্ভ ওয়ার্ড ব্যবহার করতে পারি না। যেমন এই যে জাভাস্ক্রিপ্টে বেশ কিছুগুলো রিজার্ভ ওয়ার্ড রয়েছে, আমি এখানে এতগুলো লিখেছি। তো এইগুলোর মধ্যে কোনো নামকে আমরা ইউজ করতে পারি না ভেরিয়েবল নেম আকারে। আর কি না, কোনো নিউমেরিক স্টার্ট হতে পারে না, মানে নাম্বার দিয়ে আমরা শুরু করতে পারি না। তো এবার এই জিনিসগুলোকে আমরা প্র্যাকটিক্যালি দেখব। এবার যদি আমি এখানে লিখি, যেমন আমি এর পরিবর্তে লিখে দিচ্ছি A1, আমার এখানে কোনো পরিবর্তন হবে না, আমি এখানে A1 করে দিচ্ছি একটাতে। তো বাকিগুলোতে করছি না, রিলোড করলাম, দেখতে পাচ্ছি একবারই এসছি, কেননা এখানে আমি A1 দিইনি। এগুলোতে A1 দিলে এগুলোতেও চলে আসতো। কিন্তু যদি আমি এখানে 1A দিই, অর্থাৎ এইরকম করে দিই, এই VS কোডে আমরা এই সুবিধাগুলো পাই, অটোমেটিক VS কোডেই রেড দেখিয়ে দিচ্ছে, অর্থাৎ এখানেই ভুল আছে। তো এই ভুলটা আমরা যদি এখানে রিলোড করি, এখানে দেখতে পাবো না ভুলটা। তো সেই এররটা আমাদের দেখতে হলে পেজের মধ্যে রাইট মাউস ক্লিক করতে হবে। রাইট মাউস ক্লিক করে ইন্সপেক্ট করার পর আমরা কনসোলে দেখতে পাবো ভুলটা। এই যে ভুলটা দেখে দিচ্ছি আমাদের কনসোলে। এবার যদি আমি এখানে ঠিক করে দিই, অর্থাৎ এখানে আমি আবার আগের অবস্থায় ফিরে আসছি, A1 করে দিলাম। এবার আমরা এখানে যদি রিলোড করি, তো এবার আমরা দেখতে পাচ্ছি, তো এখানে আর একটা এরর আসছে। এররটা হচ্ছে, আচ্ছা, এই যে দুটো আমরা এখানে রেখে দিয়েছি, এগুলোকে আমরা ডিক্লেয়ার করিনি। তো এখানেও আমি A1 করে দিই, তা না হলে ওখানে এরর আসবে। হ্যাঁ, এবার আমি যদি এখানে রিলোড করি,
তাহলে আমরা দেখতে পারবো এখানে কোনো এরর আসেনি। তো এইভাবে করে আমরা এখানে যদি আবার লিখি এ স্পেস বি দিয়ে দিলাম তখনও আমার ভুল আসবে। এছাড়া এইটার পরিবর্তে যদি আমি লিখি ইফ যদি দিই তাহলেও ভুল আসবে। ইফ হচ্ছে রিজার্ভ ওয়ার্ডের মধ্যে পড়ে। তো এইরকম আমরা যদি আমি এখানে লিখি $সাইন দিয়ে এ তাহলে এটা হবে, তখন এগুলাকে আমাকে আবার $সাইন ব্যবহার করতে হবে। তো আমি এই দুটাকে আপাতত এই যে দুটোকে আমি দেখাতে চাইছি না, একটাই করব, তাই এইখানে ডবল স্ল্যাশ দিয়ে দিলাম, অর্থাৎ কমেন্ট আউট হয়ে যাবে। এখানেও ডবল স্ল্যাশ দিয়ে দেবো, কমেন্ট আউট হয়ে যাবে। এখন আমার একটাই থাকবে, তো আর এররটা আসবে না বারবার। এখানেও আমি যদি $এ দিই তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে এরর আসবে না, আর এখানে একটাই মাত্র এসছে। তো এইভাবে করে আমরা $সাইন বা এখানে আমি আন্ডারস্কোরও ব্যবহার করতে পারি। প্রথমে $আন্ডারস্কোর ব্যবহার করতেই পারি, কিন্তু অন্য কোনো সিম্বল ব্যবহার করা যাবে না। রিলোড করলাম, কোনো পরিবর্তন নেই। তো এইভাবে করে আমরা ভেরিয়েবল নেমকে ডিক্লেয়ার করতে পারি। তো এবার আমরা দেখছি এই যে ডকুমেন্ট ডট রাইটের মধ্যে আমরা লিখছি, এই ডকুমেন্ট ডট রাইটটা হলো একটা মেথড যেটা হচ্ছে HTML এর পেজের মধ্যে আমাদের কোনো কিছু আউটপুট করতে সাহায্য করে। এটা হচ্ছে একটা ডকুমেন্ট অবজেক্ট মডিউলের পার্ট, অর্থাৎ ডমের পার্ট। তো আমরা এখানে দেখলাম এই স্ট্রিংগুলোকে পাস করানো। এখানে আমি যদি চাই কোনো নাম্বারকেও দেখাতে পারি, যেমন আমি 45 লিখলাম, এখানে যদি রিলোড করি তাহলে আমার এখানে 45 আসবে। তো এরপরে আমরা এই যে 45 লিখলাম, তো এখানে আমরা একটা টেক্সট লিখেছিলাম। তো এই ব্যাপারগুলো হচ্ছে ডাটা টাইপের মধ্যে পড়ে। তো এইগুলো আমরা এর পরের ভিডিওতে দেখব। তো আজকের মতো এতটাই।